খেলাপিতে আটকে 2,12,000 কোটি টাকা। জমানো অর্থ তুলতে পারছেন না অনেক গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় বিপর্যয়, ঋণ আদায়ে কঠোর হওয়ার পরামর্শ। অসন্তোষের মধ্যেই 8 লাখ স্মার্ট প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেসকোর। দরপত্র আহ্বানের মাঝ পথে শর্ত পরিবর্তন, পুরনো ঠিকাদারকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ। ভারতের নিষেধাজ্ঞায় আটকে ছিল শত কোটি টাকার এলসি। 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু। স্বস্তি ব্যবসায়ী ও শ্রমিকদের। এবং বিমানের ঢাকা রোম ফ্লাইট জনপ্রিয় হলেও টিকিট সিন্ডিকেটের দৌরাত্মে অসহায় যাত্রীরা। আবারও বন্ধ হওয়ার শঙ্কা প্রবাসীদের। অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশের আর্থিক খাতের নাজুক পরিস্থিতির জন্য দায়ী বিপুল পরিমাণ খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। খেলাপি গ্রাহকের সংখ্যা প্রায় 9 লাখ। এদিকে বিপুল খেলাপি ঋণ, অন্যদিকে সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়ন করতে গিয়ে তারল্য সংকট বাড়ছে বলে জানাচ্ছেন ব্যাংক সংশ্লিষ্টরা। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা কথা বলবো ব্যাংক খাতের চলমান পরিস্থিতি এবং এ থেকে উত্তরণের উপায় নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সংগঠন ABB এর সাবেক চেয়ারম্যান আনিস এ খান। স্যার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমরা আলোচনায় ফিরবো, তবে এর আগে আমাদের কাছে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনে যাব। দর্শক, আমাদের সহকর্মী সাইফুল ইসলামের একটি প্রতিবেদন দেখে আসবো। এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। ব্যাংকে গেলেই শোনা যায় নিজের রাখা টাকা তুলতে এসে বিপাকে পড়া হাজারো গ্রাহকের ভোগান্তির কথা। টাকার প্রয়োজন, টাকা দিতে বলছে দালালে, টাকা না দিলে ফ্লাইট দিবে না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। এমন অবস্থার কারণ হিসেবে SIBL এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, গ্রাহকের আস্থার সংকট বর্তমানে নতুন করে ব্যাংককে ফেলেছে অর্থ সংকটে। ব্যাংক যে বিনিয়োগ করেছে ওখান থেকে সকল টাকা তো একদিনে তুলে আনতে পারবে না, কিন্তু আমাদের ডিপোজিটাররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী খেলাপি ঋণ। চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে এই ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,12,143 কোটি টাকা। 8,76,190 জন খেলাপি গ্রাহকের কাছে এই পরিমাণ ঋণের টাকা আটকে আছে। একই সময়ে আর্থিক খাতে ঋণ নেয়া গ্রাহকের সংখ্যা 77,35,470 জন এবং বিতরণ করা ঋণের স্থিতি ছিল 16,66,995 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দাবি, লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয়। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। তো একবার এই বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এই বাণিজ্যিক ব্যাংকে লুটপাট হয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক একই লোক আবার বাণিজ্যিক ব্যাংকগুলোকে গলা চিপে ধরতেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে সাধারণ গ্রাহকের আমানতের টাকা কিভাবে লুটপাট হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সময় এসেছে গ্রাহকদের মনে আস্থা ফেরানো, এমন পরামর্শ ব্যাংক মালিকদের সংগঠন BAB-র। ব্যাংক সার্ভিস করতে প্রথম কাজই হচ্ছে আপনাকে ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ খেলাপি ধরতে কঠোর না হলে ভেস্তে যাবে সব উদ্যোগী। নন পারফর্মিং লোন সেটাকে কিভাবে কমানো যায় এবং ফিরিয়ে আনা যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃব্যাংক থেকে সহায়তা পাওয়া দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকের আস্থা ফিরতে শুরু করলেও অভিযোগ রয়েছে, চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না অনেক ব্যাংকই। এমন অবস্থার অবসান কবে ঘটবে সেই উত্তর জানে না গ্রাহকের অনেকেই। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন, ফিরছি ঋণ খেলাপি নিয়ে আলোচনায়। স্যার, আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে ঋণ খেলাপির যে পরিমাণ তা 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে, তবে কেউ কেউ বলছেন এই পরিমাণটা আরো বেশি। এ বিষয়ে আপনার কি অভিমত? জিনা, প্রথমত আমি প্রতিবেদনটা দেখতে পাইনি, এটা আমার স্ক্রিনে শো করেনি, সেই জন্য আমি কতটুকু প্রতিবেদনের সঙ্গে রিলেট করে কথা বলতে পারবো জানি না। কিন্তু
তাছাড়াও এটা তো একটা বিরাট সাবজেক্ট, পুরনো সাবজেক্ট, সবাই সবসময় কথা বলছে। তো আমি মূল সারের মধ্যে আমি চলে যাব। আমাদের দেশের যে ডিফল্ট লোনস, ডিফল্ট লোন যে আজকে এই জায়গায় এসছে, এটা তো আপনারা সবাই হিস্টোরিক্যালি জানেন যে কি হয়েছে। তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 2 ধরনের বা 3 ধরনের ডিফল্ট লোন হতে পারে। একটা হলো যে ইচ্ছাকৃত আমি খেলাপি হব, উইথ ইন্টেন্ট টু ডিফ্রড দ্য ব্যাংক, এটা হলো একটা। দ্বিতীয়টা হলো যে অনেকগুলো পৃথিবীতে দেশে বিদেশে অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলো ব্যবসায়ীদের কন্ট্রোলে থাকে না, সেই জন্য তাদের ঋণ খেলাপি হয়ে যায়। আমরা সবাই জানি যে কোভিড মহামারী, তারপরে ইউক্রেন ওয়ার, এখন ইসরায়েল ওয়ার, তারপর রেড সি ব্লকেড বাই দ্য হুটি রেবেলস, তারপরে কমোডিটি প্রাইসেসের যে ফ্লাকচুয়েশনগুলো হয়েছে, প্লাস সবগুলোর এফেক্ট যেগুলো বাংলাদেশে পড়েছে, আমাদের কারেন্সি 87, 88, 89, 90 থেকে হুম করে 124, 125 হয়ে গেল, যেটা আমাদের ইম্পোর্টের জন্য একটা বার্ডেন হয়ে গেল। তারপরে মিল মালিকদের জন্য একটা burden হয়ে গেল। তো এইসব মিলে ডিফল্ট লোন হয়েছে। এবং আমরা তো দেখি ব্যাংকে, আমি একটা ব্যাংকের বোর্ডে কাজ করি, আগে নির্বাহী ছিলাম, এখন ডিরেক্টর হিসাবে কাজ করি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তখন আমি দেখতে পাই যে অনেকগুলো ব্যবসায়ী অনেকটা ক্ষতিগ্রস্ত, এবং সবচেয়ে বেশি কষ্ট হয় যখন ঈদের সময় আসে, কোনো ফেস্টিভ্যালের টাইম আসে, যখন ওয়ার্কারদের স্যালারিগুলো দিতে হয়, যখন ওনারা পারেন না, ক্যাশ ফ্লোটা সাপোর্ট করে না, তখন তারা ব্যাংকের দরজায় ধর্ণা দেয়। আর ব্যাংকও কত দেবে, আগে যেগুলো দিয়েছে সেগুলোই ফেরত দিচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড, আপনারা দেখছেন যে শ্রমিক আনরেস্ট, আপনাদের প্রতিবেদনই আছে, বিভিন্ন জায়গায় ডেইলি প্রত্যেক দিন কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে, স্যালারি পাচ্ছে না বা মিল মালিক পালিয়ে গেছে। তো এইখান থেকে উত্তরণ যেটা, সেটাই আসল কথা, এগুলো তো সব হিস্ট্রির কথা। উত্তরণের কথা হচ্ছে যে আমাদের এখন খুব ভালো একজন গভর্নর সাহেব আমরা পেয়েছি, ডক্টর আসান মনসুর। কালকে বিকেলে একটা অনুষ্ঠান আমার দেখা হয়েছে। তো উনি কাজ করছেন, উনার সদিচ্ছা আছে, ইজ এ ম্যান অফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এবং কাজের মানুষ। এবং উনি, আমি জানি যে শুনেছি যে উনি প্রায়োরিটাইজ করেছেন কোনটা উনি আগে ঠিক করবেন। সো এই যে আপনার আজকে যে সাবজেক্টটা আমাদের ডিফল্ট লোন, এটা উনার ডেস্কে হাই প্রায়োরিটিতে আছে, এবং উনি অনেক ধরনের চেষ্টা করছেন এটা কমাবার জন্য। খেলাপি ঋণের জেরে আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে গ্রাহকদের চাহিদার জন্য চাপ বেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তারল্য সংকট তৈরি হচ্ছে ব্যাংকগুলোতে। দেখা যাচ্ছে যে গ্রাহকরা চাহিদা মতো টাকাও তুলতে পারছে না। সেক্ষেত্রে এ থেকে উত্তরণের উপায় কি হতে পারে? অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ টাকা যেটা, গ্রাহকের টাকাই তো আছে মানুষের কাছে, যারা টাকা ফেরত দিচ্ছেন। তো এখান থেকে লিকুইডিটি প্রবলেম হচ্ছে। কিন্তু এখানে যে ব্যাংকগুলো রয়েছে, ব্যাংক, একটা ব্যাংকের কর্তৃপক্ষ, সে লিকুইডিটি, সকালবেলা উঠে আমার কাছে, আমার ব্রাঞ্চগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে, আমার দরজায় যারা আসবে বা চেক প্রেজেন্ট করবে ক্লিয়ারিং এর মাধ্যমে বা অনলাইনে আসবে, যেন আমি টাকাগুলো তাদের দিতে পারি। এটা হলো প্রথম কর্তব্য একটা ব্যাংক, টু রিমেইন লিকুইড, আদারওয়াইজ সে ব্যাংক চলতে পারে না। এখানে কম্প্রোমাইজ হয়েছে, কম্প্রোমাইজ হয়েছে বোর্ডের লেভেলে, কম্প্রোমাইজ হয়েছে। আমি ওনার ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, আমার ব্যাংক থেকে ওনাকে লোন দিয়েছি, এটা ব্যাক স্ক্র্যাচিং বলে। আই স্ক্র্যাচ ইউর ব্যাক, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক। তো এইভাবে অনেকগুলো টাকা এদিক ওদিক চলে গেছে। এখন আমাদের গ্রাহকরা কি, সিম্পল গ্রাহকরা, ওনারা তো এত কিছু জানতে চাওয়ার উচিত না, চাইবেনও না। আমি চেক দিয়েছি, আপনি আমাকে টাকাটা দেবেন। তো এখন এই যে 7, 8টা 10টা আপনার ইলিকুইড ব্যাংক হয়েছে, এগুলোর জন্য তো আপনারা দেখেছেন, জানেন যে চেষ্টা চলছে, এবং বেশ কয়েকটা যেটা স্ট্রং ব্যাংক, তারা সেন্ট্রাল ব্যাংকের গ্যারান্টির আন্ডারে কিছু টাকা তাদের দিয়েছে। তো এটা দিয়ে এতদিন ধরে একটা মোরাললেস একটা কাজ চলেছে। কিন্তু তারপরে তো আমরা দেখছি যে অনেক, কারণ বড় কিছু ব্যাংক আছে যারা টাকা পয়সা দিতে পারছে না, আমি জানি। তো এখন রান অন দ্য ব্যাংক যেন না, এই যে ক্যালিফোর্নিয়াতে একটা বড় একটা ব্যাংকের রান হইলো, মানুষ লাইনে দাঁড়িয়েছিল অনেকদিন ধরে, তারপর ওটা ইনসলভেন্ট হয়ে গেল, তারপর এটা মার্জ করে গেল অন্য একটা ব্যাংকের সাথে। তো এখন আমাদের দেশে এই মার্জারই যেতে হবে, মার্জার ছাড়া আর কোনো উপায় নাই। এটা নিয়ে, এটা আমার সবসময় একটা ফেভারিট সাবজেক্ট, আমি আগেও বলে এসেছি। মার্জার হলে একটা অর্গানাইজেশন স্ট্রং হয়, উইকনেসগুলো অনেকটা কমে আসে বড় সাইজ হলে, ক্যাপিটাল বেড়ে যাবে, স্ট্রেংথ বেড়ে যাবে, কস্ট কমে যাবে। ব্যাংক খাতের সংস্কারের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টাস্ক ফোর্স গঠন হচ্ছে বা নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তাদের জন্য আপনার কাছে কি পরামর্শ থাকবে? পরবর্তী প্রশ্নটা পড়ুন। আপনি কি শুনতে পেয়েছেন আমাকে?
আমি এখানে আছি, পরবর্তী প্রশ্নটা করুন। আমরা বললাম যে ব্যাংক খাতের সংস্কারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে ব্যাংক খাতের এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য? আমি আরেকবার প্রশ্নটি করব, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? ব্যাংক খাতের নানা সংস্কারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, কিন্তু ব্যাংক খাতের যে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে না, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আমাকে যদি পরবর্তী কোনো প্রশ্ন থাকে করুন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে ফিরছি, আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি। নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র ডেকে মাঝপথে নতুন শর্ত, এতে বাড়তি সুবিধা পেতে পারে সরবরাহকারী পুরনো কোম্পানি, যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ। এদিকে আগে স্থাপন করা মিটার নিয়ে অভিযোগ আছে গ্রাহকের। বিশেষজ্ঞ মনে করেন বিরোধ নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা প্রয়োজন। সাইফুর রহমান রকিকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। উত্তরের জনপদে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় কোম্পানিটির গ্রাহক 20 লাখের বেশি। এর মধ্যে 5 লাখই এসেছে স্মার্ট প্রিপেড মিটারের আওতায়। তবে এসব মিটার নিয়ে নানা অসন্তোষ রয়েছে গ্রাহকদের। প্রত্যেক মাসে বিল বেশি আসে, আর তারপর আবার মিটার যেগুলো আছে এগুলো তো মিটার চেঞ্জ করে ডিজিটাল করেছে, এই ডিজিটালে আরও বেশি আমরা সমস্যায় পড়েছি। কোনো ঠিক ঠিকানা নাই, কখন কিভাবে বিল করতেছে আমরা নিজেও জানি না। অনেক মিটার সমস্যার কারণে অতিরিক্ত বিল আসে, এটা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা অনেক সময় আমরা অভিযোগ দিয়েও এটা সমাধান হয় না। এমন অবস্থায় আরও 8 লাখ গ্রাহককে স্মার্ট প্রিপেড মিটারের আওতায় আনতে, যদিও নেসকোর দাবি বিশেষ কোনো প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার ধারণা অমূলক। এক্সিস্টিং যে ভেন্ডিং সফটওয়্যার আছে সেটার সাথে আমরা ইন্টিগ্রেশনের একটা পয়েন্ট রেখেছি। সেক্ষেত্রে ওনারা অনেকেই বলেছে যে কোম্পানির ভেন্ডিং সফটওয়্যারটা আছে তারা হয়তো এখানে বেনিফিটেড হবে। তো আমরা বলেছি যে ভেন্ডিং যেহেতু আমরা কিনতেছি না এই প্রজেক্টে, সেহেতু তো ভেন্ডিং তো করতে হবে। এজন্য যাদের যে সকল বিডাররা আমাদের এই টেন্ডারে বিড করবে, আমাদের ভেন্ডিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করার জন্য তাদের যে ধরনের ডকুমেন্ট দরকার, এপিআই কোড দরকার, সবগুলো আমরা তাদেরকে সাপ্লাই দিতে প্রস্তুত আছি এবং আমরা দিচ্ছি এবং অনেকে দিয়েও দিয়েছি। যদি কোনো প্রতিষ্ঠান বলে থাকে যে ইন্টিগ্রেশনের কারণে আমরা বাদ দিতে চাচ্ছি বা কোনো প্রতিষ্ঠান লাভবান হচ্ছে, কথাটা আসলে ঠিক নয়। শেখ হাসিনা সরকারের সময়কালে প্রিপেড মিটার আর বিদ্যুৎ খাতের দরপত্র নিয়ে প্রশ্ন উঠেছে অহরহ। একজন বিশেষজ্ঞ বলছেন এসব ক্ষেত্রে আদর্শ একটি নীতিমালা থাকা প্রয়োজন। এই সমস্ত দ্বারা প্রবিধান দ্বারা যদি নির্ধারিত করে দেওয়া হয়, এটাগুলো সব বিআরসির করার কথা, যে কোনো কোম্পানি তার ইচ্ছা মাফিক কোনো স্পেসিফিকেশন বা কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। একটা মডেল প্রবিধানমালা থাকবে বা প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতি, মডেল পদ্ধতি থাকবে, যে পদ্ধতিতে টেন্ডার সবাই সেই পদ্ধতি অনুসারে টেন্ডার করবে। তাহলে তো এই জিনিসগুলো আর হতে পারে না। এসব ক্ষমতা কেন লাইসেন্সির হাতে থাকবে? এসব ক্ষমতা সব রেগুলেটরি কমিশন নিয়ন্ত্রণ করবে। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে বিইআরসি নিজেও উদ্যোগী হয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে মত এই ভুক্ত অধিকার সংগঠকের। যে আইনের আওতায় ফৌজদারি মামলা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে বিআরসিকে, এইসব অভিযোগ আমলে নিয়ে বিআরসি কেন মামলা করছে না কেন? ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্থনীতি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারতের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানিকে বাংলাদেশ সরকার কোনো কর ছাড় দেয়নি, তবে প্রতিষ্ঠানটির পাওনা পরিশোধে সময় চাওয়া হয়েছে। এদিকে সংস্কার স্থায়ী করতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় 2017 সালের 5 নভেম্বর ভারতের আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে শেখ হাসিনা সরকার। এরপর গেল জুলাই পর্যন্ত 128,18,442 বিদ্যুৎ আমদানি করা হয়েছে। তবে তা আমদানি করতে গিয়ে 39,73,71,467 রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। এই অবস্থায় শনিবার রাজধানীতে এক সেমিনারে আদানির সঙ্গে করা চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন অর্থ উপদেষ্টা। তবে জানান, তাদের পাওনা পরিশোধে সময় চাওয়া হয়েছে। আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এটা কোনো ডিল হলো কোনো রকমের? সেদিন বোধহয় $100 মিলিয়ন দেওয়া হলো, আদানিকে বোঝানো হলো তোমরা পাও টাকাটা আমরা দেবো, কিন্তু আমরা
এটা সময় মতো। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, কোনো ধরনের পর্যালোচনা ছাড়াই লোক দেখানো প্রকল্প নিয়ে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে হাসিনা সরকার। আগামীতে কেউ লুটপাট ও অর্থ পাচারের চেষ্টা করলেই ধরা পড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, যেগুলি করে ফিজিবিলিটি হয় না, পাচার করার টাকাটা হয়তো আনতে সময় লাগবে। ভবিষ্যতে যদি টাকা পয়সার টাকা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচারের আওতায় আনা হবে। সেমিনারে প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ভুগছে বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। উন্নয়নের যে বয়ান আমরা এতদিন শুনেছি, সেই উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ যদি না করতে পারি, তাহলে এটা আমাদের আগানো সম্ভব না। প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আবারও ফিরছি ব্যাংক খাত ও খেলাপি ঋণ নিয়ে আলোচনায়। আমাদের সঙ্গে যুক্ত হবেন এবিবি এর সাবেক চেয়ারম্যান আনিস এ খান। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটা দেখছি যে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু ব্যাংক খাতের সংস্কারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাদেরকে আপনার তরফ থেকে কি পরামর্শ থাকবে? যারা টাস্ক ফোর্সকে আছেন তারা খুব স্বনামধন্য ব্যক্তিত্ব এবং ওনারা কাজ করছেন। বেশ কয়েকজনের সঙ্গে কালকে আমার দেখা হয়েছে। তো উনাদেরকে আমরা আর কি উপদেশ দিতে যাব? ওনারা তো নিজেরাই অ্যাকমপ্লিশ ইকোনমিস্ট এবং ব্যাংকার এর মধ্যে রয়েছেন। তো ব্যাংক খাতে সংস্কার, যেটা আমি সবসময় বলে আসছি, দাবি করে আসছি, যে মার্জার্স করতে হবে। 61টা ব্যাংক কোনো মতে বাংলাদেশের মতো দেশের জন্য উচিত না রাখা, একদম কমিয়ে আনা উচিত। এবং ম্যাক্সিমাম আমি মনে করি যে গভর্নমেন্ট খাতে 3টি কি 4টা ব্যাংক থাকতে পারে, এবং ইসলামিক ব্যাংকের মধ্যেও 4টা কি 5টা থাকতে পারে, আবার প্রাইভেট ব্যাংকের মধ্যে 12 বা 14টা পর্যন্ত থাকতে পারে। কারণ ব্যাংকগুলো একত্রিত হলে, যেটা আমি আগেও বলেছি, যে ব্যাংকের ক্যাপিটাল বাড়বে, মূলধন বাড়বে, তাদের লোন এক্সটেন্ড করার ক্ষমতা বাড়বে, বিদেশি যে কনফার্মেশন লাইন লাগে আমাদের, এলসি কনফার্মেশন ডিসকাউন্টিং লাইন বিদেশি ব্যাংক থেকে, করেসপন্ডেন্ট ব্যাংক থেকে, সেটাও তাদের পেতে আরো সুবিধা হবে হাই ক্যাপিটাল থাকলে। এবং হাই ক্যাপিটাল থাকলে আপনাদের যে ডিফল্ট লোন, সেটার পার্সেন্টেজও তখন প্রভিশনিংও কমে আসবে, প্রফিটেবিলিটি বাড়বে, কস্ট কমবে। কারণ 4টা ব্যাংকের 4টা সিএফও, 4টা চিফ অপারেটিং অফিসার এন্ড সো অন, তো একজন হয়ে সব এফিসিয়েন্সি আসবে। আর সামনে যেটা আমি আরেকটা বলবো, টেকনোলজি। ব্যাংকগুলো অনেকগুলো টেকনোলজি এমব্রেস করেছে, কিন্তু অনেকগুলো ব্যাংক আছে যারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, তাদের কোনো অ্যাপ নেই, তাদের কোনো ডিজিটাল ব্যাংকিং সিস্টেম নেই। তো আমাদের সময়ের এটা হচ্ছে ডিমান্ড, যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স ব্যাংক ছাড়া কেউ টিকতে পারবে না। আর এখন কয়জন লোক এখন ব্যাংকে যায়? অনেক কম হয়ে গেছে। সবাই অনলাইনে কাজ করে, অনলাইনে ট্রান্সফার করে, ক্যাশ হ্যান্ডলিং নাই। আমাদের যাওয়া উচিত টুয়ার্ডস এ ক্যাশলেস সোসাইটি, অ্যাবসলিউটলি ক্যাশলেস। খুব কম হবে। আমি যখন একদিন নরওয়েতে গেলাম বা সুইডেনে গেলাম, যখন ক্যাশ দিলাম, লোকজন আতঙ্কিত হয়ে বলো ক্রেডিট কার্ড নাই, ডেবিট কার্ড নেই। তো আমাদের দেশও এরকম চালু হওয়া উচিত আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যাচ্ছি অন্য প্রসঙ্গে। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীতে মাস্টার কার্ড আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কিছু সূচক খারাপ অবস্থায় থাকলেও আর্থিক খাত এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তাই এই মুহূর্তে আর্থিক খাতে বড় কোনো ঝুঁকি দেখছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। To assure our financial sector participants, players, we are not going to be Sri Lanka and so on. The social media, lot of talks about those things. We are not in a crisis either. We have stabilized our foreign exchange reserve position. We have stabilized our exchange rate. We have stabilized, not only stabilized, improved our balance of payment position. And I don't see any threat coming from the external side. প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের উত্থান পতন দিয়ে চলছে লেনদেন। এই মুহূর্তে সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে।
দর্শক, গত কার্যদিবসেও আমরা যেমনটা দেখেছিলাম যে শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজার কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই শেষ হয়েছিল এবং আজকে সকালের শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই হয়েছিল। এখন পর্যন্ত শেয়ার বাজার দেখা যাচ্ছে 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা, কিন্তু কিছুক্ষণ আগে দেখা গিয়েছিল 3 সূচকেই একসঙ্গে নিম্নমুখী প্রবণতা। এবং আজকের সকালের কথাটা যদি বলি, সকাল থেকে ঊর্ধ্বমুখীভাবেই 3 সূচক শুরু হয়েছিল, কিন্তু 10:15 নাগাদ দেখা দিয়েছিল বড় একটি পতন শেয়ার বাজারের 3 সূচকেই। তারপর আবারও আমরা ঊর্ধ্বমুখী দেখতে পেয়েছিলাম 10:30 নাগাদ এবং ঠিক 11:15 নাগাদ কিন্তু আবারও দেখা গিয়েছিল একটি পতন এবং তারপর কিছুটা সময় ঊর্ধ্বমুখী থেকে আবার কিছুটা নিম্নমুখী অবস্থায় এখন 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে যদি আমরা বলি, প্রধান সূচক ডিএসসি এক্স সূচকে কিন্তু দেখা যাচ্ছে বৃদ্ধি পেয়েছে 2.10 পয়েন্ট এবং ডিএসসি এস কিংবা সরিয়া সূচক যেটি আছে সেখানে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 0.61 পয়েন্ট এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচক আমরা যেটিকে বলি সেখানে আমরা দেখতে পাচ্ছি 1.31 পয়েন্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং এখন পর্যন্ত কতবার শেয়ার হাত বদল হয়েছে সেই কথা যদি বলি, 59,883 বার শেয়ার হাত বদল হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 194,55 লাখ টাকা। এবং শেয়ারের দাম বৃদ্ধির তালিকাটা বেশ ভালো অবস্থায় আছে বলা যায়, কারণ গত কার্যদিবসের তুলনায় আজকে দাম বৃদ্ধি পেয়েছে 183টি শেয়ারের এবং দাম কমেছে 115টি শেয়ারের এবং গত কার্যদিবসের মতোই অপরিবর্তিত আছে 74টি শেয়ারের দাম। এবং গত কার্যদিবসের কথা যদি বলি, আমরা গত সপ্তাহের বৃহস্পতিবারে টাকার অঙ্কে লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে 576,33 লাখ টাকা এবং গত কার্যদিবসেও আমরা যেমনটা বলেছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতাটা বলা যায় যে গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে ছিল। এবং শেষ কার্যদিবসের কথা যদি বলি, বৃহস্পতিবারের ডিএসসি এক্স সূচকে আমরা দেখতে পেয়েছিলাম 39.30 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এবং এই মুহূর্তে যদি আমরা আবার একটু দেখি যে এই মুহূর্তে কারা এগিয়ে আছেন, এবং সেই ক্ষেত্রে শেয়ার লেনদেনের ক্ষেত্রে প্রথম স্থানে আছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবং আমরা যদি দেখতে পাই যে প্রথম 20টি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ফার ইস্ট নিটিং এ ডাইং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি শেয়ারের দাম এই মুহূর্তে বিক্রি হচ্ছে 20 টাকা 40 পয়সা এবং আজকে এখন পর্যন্ত প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটির দাম সর্বোচ্চ উঠেছিল 20 টাকা 80 পয়সা। তবে আরেকটি বিষয় যদি বলি যে গত সপ্তাহে জুড়ে যেমনটা ছিল যে শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজারের যে লেনদেন ছিল গত সপ্তাহ জুড়ে, সেখানে ঊর্ধ্বমুখী যে প্রবণতা দেখা গিয়েছিল সেখানে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে এখন এই সপ্তাহ কি সেই ঊর্ধ্বমুখী প্রবণতাটা বজায় থাকবে কিনা বা তাই দেখার পালা। যাচ্ছি অন্য প্রসঙ্গে। ভারতের নিষেধাজ্ঞায় শত কোটি টাকার এলসি আটকে ছিল দেশের ব্যবসায়ীদের। অবশেষে 6 বছর পর তামাবিল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে কয়লা আমদানি। এতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কর্মচঞ্চল তামাবিল স্থলবন্দর। ভারত থেকে আসা ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আর তা থেকে কয়লা খালাস করছেন শ্রমিকেরা। ভারতের একটি আদালত মেঘালয়ে উত্তোলিত কয়লা বাংলাদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই 2018 সাল থেকে আমদানি বন্ধ থাকে। এর ফলে প্রায় 800 আমদানিকারকের অন্তত 100 কোটি টাকার এলসি আটকা পড়েছিল। এতে আমদানিকারক ও শ্রমিকেরা দুর্দশায় পড়েন। তবে চলতি বছরের অক্টোবরের শেষে পুরোদমে কয়লা আমদানিতে স্বস্তিতে আমদানিকারক ও শ্রমিকেরা। কামকাজও বাড়ছে, সবকিছু বাড়ছে, আমরা রুজি রোজগার করতে পারি। আমরা চাচ্ছি সামনের দিকে যাতে এভাবে বর্ডার খোলা থাকে এবং আমরা কয়লা আমদানি করতে পারি। এদিকে তামাবিল স্থলবন্দরকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণের তাগিদ আমদানিকারকদের। আমদানি ব্যয়টা বেড়ে গেছে, যার কারণে আমাদের এইখানে মনে করেন দেখা গেছে ব্যবসা বাণিজ্য বাটা পড়ে গেছে। ব্যবসায়ী যেহেতু বেড়েছে সেই হিসাবে আমাদের সীমানা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমাদের আমদানি দ্বিগুণ করতে পারবো বলে আমরা আশা করি। অন্যদিকে ছাত্র জনতার আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে সিলেটে স্থলবন্দর সহ শুল্ক স্টেশনগুলোতে মন্দাভাব বিরাজ করছে। তবে ধীরে ধীরে এই পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ। আপাতত ব্যবসা এখন মান্দা সিজন চলতেছে, তো আশা করি সামনে আমাদের অবশ্যই ভালো হবে। আগে যা ট্রাক আসতো তার চেয়ে একটু কম আসে,
তবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে, আমাদের ব্যবসায়িকরাও আবার সেট আপ হবে, সব কিছুই ঠিক হয়ে যাবে 1-2 মাসের মধ্যে। আগে তামাবিল স্থলবন্দরে প্রতিদিন অন্তত 2 থেকে 3 কোটি টাকা রাজস্ব আদায় হতো। বিগত 3 মাসে কমে তা গিয়ে দাঁড়িয়েছে 70 লাখ থেকে 1 কোটি টাকায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে, ফলে ব্যবসায়ী, আমদানিকারক এবং শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। সিলেটের তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে বেড়েছে রাজস্ব আদায়। গুঁড়ো দুধ ছাড়া সব পণ্য আমদানির ঘোষণা দেয়ায় রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। ভোমরা স্থলবন্দর এমনই একটি বন্দরের ভৌগোলিক অবস্থানের কারণে এই ভোমরা স্থলবন্দরের সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে সরকারের পট পরিবর্তনের পরপরই ভোমরা স্থলবন্দরের সকল পণ্য আমদানির যে সুবিধা দিয়েছে সরকার, সেই সুবিধার কারণেই ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বেড়েছে রাজস্ব আদায়। তারপরেও কিছু প্রতিবন্ধকতা আছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। প্রতিবন্ধকতা হচ্ছে ওয়্যার হাউস চালু হয়নি। ওয়্যার হাউস চালু হলে আমাদের ভোমরা স্থলবন্দরে আসবে রাজস্ব আদায় আরো 10 গুণ বলে দাবি ব্যবসায়ীদের। ভোমরা স্থলবন্দরে টার্মিনালের প্রয়োজন রয়েছে বলে তারা দাবি করেছে। আমদানিকারক সমিতির কর্মকর্তারা বলেছে এখানে একটি ওয়ানওয়ে রোড দরকার। আমদানি ও রপ্তানিকারক ট্রাক যখন ঢুকবে তখন ওয়ানওয়ে রোড না হলে যানজটের সৃষ্টি হচ্ছে। এই যানজটের কারণে আমাদের প্রবেশ আমদানি পণ্য প্রবেশে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। এই প্রতিবন্ধকতার কারণেই তারা রাজস্ব আদায়ের ইয়েটা অনেক কমে গেছে। আমরা সেই রাজস্ব আদায়কে সামনে রেখেই ভোমরা বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে আমাদের এই ট্রাক টার্মিনাল ওয়্যার হাউস তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। অলরেডি 10 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, আরো 57 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিয়েছে সরকার। এইভাবেই আর ভোমরা স্থলবন্দর থেকেই রাজস্ব আদায় ভোমরা স্থলবন্দরের রাজস্ব আদায় আস্তে আস্তে বাড়বে আরো কয়েক গুণ। আমরা ভোমরা কাস্টমসের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের এবারের লক্ষ্যমাত্রা রয়েছে 1009 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আমরা 4 মাসেই 400 কোটি টাকা রাজস্ব আদায় করেছি বলে কাস্টম জানিয়েছে। কাস্টমসের এই তথ্যের সাথে সাথেই আমার সর্বশেষ ভোমরা স্থলবন্দরের তথ্য। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য। সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। ময়মনসিংহে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন মূল্য নিয়ন্ত্রণে সময় লাগতে পারে আরও 2 সপ্তাহ। এদিকে নাটোরের বাজারে পুকুর ও বিলের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং নাটোর থেকে আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হালকা শীতের আমেজের মাঝে ভোরে একটু তাজা সবজির আশায় হাটে ছুটে আসেন মানুষ। ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সবজির সরবরাহ বাড়লেও আশানুরূপ কমেনি দাম। বেড়েছে শিমের দাম, অন্যান্য সবজিও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সবজির দাম কমতে আরো 2 সপ্তাহ সময় লাগবে। এবার ওই যে বন্যার জন্য সবজিটা দেরিতে আমদানি হয়েছে, এই জন্য আপনার দাম একটু বেশি। কিছু কিছু অঞ্চলে আছে বন্যা হয়েছে না, এই মুকামে মনে করেন দাম বেশি। এখন তো মোটামুটি একটু বাড়তি আছে, আর কিছুদিন শীতকাল আইলে দাম কমবো। এদিন সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের মাছের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে বিলের মাছের পাশাপাশি বাজারে চাষের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। মাছ উৎপাদনকারীদের দাবি খাবারের দাম বাড়ায় বেড়েছে মাছের দাম। 1.5 কেজি 2 কেজি মাছ 300 টাকা কেজি রুই মাছ, এটা সাধারণ মানুষের জন্য একটু জুলুম। মাছের যেরকম দাম সেই হিসাবে মানুষের ক্রয় ক্ষমতা তো এখন খুব খারাপ। খাবারের দাম বাড়ছে,
পুকুরের লিজ মানি বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের মাছের দাম বাড়ে নাই। নাটোর জেলায় প্রায় 40,000 মেট্রিক টন মাছের চাহিদা থাকলেও উৎপাদন হয় প্রায় 70,000 মেট্রিক টন। চাষের অধিকাংশ মাছই যায় রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। হবিগঞ্জে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে, তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি বিভাগ বলছে প্রকৃত মূল্য পেতে সহযোগিতা করবেন মাঠ কর্মীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিগন্ত বিস্তৃত মাঠে সোনালীর স্বপ্নের ছড়াছড়ি, পাকা ধানের মৌমৌ গন্ধে বিমোহিত চাষি। হবিগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে ধান কাটা শেষ হয়েছে অর্ধেকেরও বেশি। ধার দেনা করে চাষ করা ফসলের আশানুরূপ ফলন দেখে স্বস্তিতে কৃষক কৃষানি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য না পেলে ক্ষতির শঙ্কায় তারা। এবার সরকার প্রতিমন ধানের দর নির্ধারণ করেছে 1320 টাকা। তবে খোলা বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে 1050 টাকা পর্যন্ত। খোলা বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহী কৃষক। তবে সিন্ডিকেটের কারণে খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ তাদের। তাই দেনা পরিশোধ ও পরিবারের ব্যয় মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন চাষিরা। ফলন ভালো হয়েছে, আমরা দ্রুত চেষ্টা করতেছি বান বন্যা পাওয়ার আগে জমিন কাটটা তুলে লাইতে পারি। বীজের দাম বেশি, সারের দাম বেশি এবং খামলার দাম বেশি। এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুভাবে বাঁচতে পারবো না। অনেক টাকা খরচ মরচ গেছে, ওদের ধান ন্যায্য মূল্যে টাকা না পাই সেটা আমরা ওই তো না, আমরা অনেক টাকা লুজার। আর বিষের বস্তা তো অনেক দাম, উচিত মূল্যটা পাইতেছি না। পরে বছর শেষের হিসাব কিতাব করে দেখা যায় লস হয়েছে। তবে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যাপারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাজার মূল্য অনুযায়ী ওনার উৎপাদন খরচ পুষিয়ে লাভ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রত্যেকটা উপজেলায় কৃষক ভাইদের সহায়তা করছে। চলতি মৌসুমে জেলায় 88,320 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন এ সময়ের বাণিজ্য। শেরপুরে বিসিক শিল্প নগরীতে 107টি প্লটে গড়ে ওঠা 36টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে চালু আছে 26টি। কয়েকটি ইউনিটের বিপরীতে মামলা হওয়ায় বছরের পর বছর খালি পড়ে আছে প্লটগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিল্পনগরীতে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। হীরা, শেরপুরে শেরপুরে বিসিক শিল্পনগরীতে 160টি প্লট রয়েছে। এই 160টি প্লটের মধ্যে ক্যাটাগরি করা হয়েছে। এখানে প্লট রয়েছে এ ক্যাটাগরির প্লট, বি ক্যাটাগরির প্লট এবং এস ক্যাটাগরির প্লট রয়েছে। 160টি প্লটের মধ্যে এখানে 36টি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা থাকলেও শিল্প প্রতিষ্ঠান রয়েছে 26টি। 10টি শিল্প প্রতিষ্ঠান, এখানে 10টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 4টি শিল্প প্রতিষ্ঠানের সাথে মামলা চলমান থাকায় সেই শিল্প প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কার্যক্রমে আসেনি এবং বাকি যে 6টি রয়েছে 6টির মধ্যে 3টি শিল্প প্রতিষ্ঠান এখন নির্মাণাধীন রয়েছে আর বাকি 3টি শিল্প প্রতিষ্ঠান রুগ্ন অবস্থায় এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বিসিক শিল্পনগরীর চতুর্দিকে বাউন্ডারি ওয়াল বা নিরাপত্তা ওয়াল না থাকার কারণে এখানে বিশেষ করে রাতে এই এলাকাতে ছিনতাইকারী এবং মাদকাসক্তদের আড্ডাখানা হয় বলে তারা আমাকে জানিয়েছেন। এই শিল্প প্রতিষ্ঠানে যে এই বিসিকের যে এলাকাটি আছে সেই এলাকাটিতে রাস্তা যে রয়েছে, রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোর মুখ একেবারে খোলা থাকার কারণে সাধারণত এই এলাকাগুলোতে মানুষ প্রবেশ করতে কোনো বাধা বিঘ্ন ছাড়াই এখানে প্রবেশ করে। একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, এই বিসিক শিল্পনগরী যে বিশাল এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে রাতের সড়কবাতি না থাকার কারণে এখানে অন্ধকারে নিমজ্জিত থাকে। তো শেরপুরের বিসিক শিল্পনগরীর বিষয় নিয়ে সেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বাণিজ্য
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মেধা ভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৬ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। নগরীর নাসিরাবাদ ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাছাই পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। পরীক্ষা শেষে ঢাকায় মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পান ৭ জন বাংলাবিদ। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ৬ষ্ঠ বারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করে এই প্রতিযোগিতার। এতে বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসান। প্রতিযোগিতায় দেশ সেরা বাংলাবিদ জিতে নেবেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি, আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। শুদ্ধ বাংলা ভাষার চর্চা এবং বাংলা ভাষার সঠিক প্রয়োগের জন্য অংশ হিসেবে বাংলাবিদের আমরা এই আয়োজন করেছি। এটা ৬ষ্ঠ পর্ব। পূর্বের সফলতা আমাদের অনুপ্রাণিত করেছে বাংলাবিদের ৬ষ্ঠ পর্ব আয়োজন করার জন্য। দেখছেন এ সময়ের বাণিজ্য। দীর্ঘ ৯ বছর পর চালু হওয়া ঢাকা রোম রুটে সরাসরি ফ্লাইট পরিচালনায় ভালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশ বিমান, কিন্তু আবারও টিকিট সিন্ডিকেটের দৌরাত্মে বহু কাঙ্ক্ষিত রুটটি বন্ধের শঙ্কায় ইতালি প্রবাসীরা। অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আর্থিক ক্ষতির মুখে ২০১৫ সালে বন্ধ হয়ে যায় রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। টিকিট সিন্ডিকেটের কারণে আর্থিক ক্ষতির মূল কারণ বলে মনে করা হয়। তবে দীর্ঘ ৯ বছর পর ইতালি প্রবাসীদের দাবির মুখেই চলতি বছরের মার্চ থেকে আবারও এই রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান কর্তৃপক্ষ। গেল ৭ মাসে ৮৬টি ফ্লাইটে ১৭,০০০-এরও বেশি যাত্রী বহন করে বাংলাদেশ বিমান। তবে প্রবাসীদের অভিযোগ, এখনও থেমে নেই টিকিট সিন্ডিকেট। এতে আবারও কার্যক্রম বন্ধের আশঙ্কা করছেন প্রবাসীরা। জড়িতদের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বিগত বারও এই সিন্ডিকেটের কারণে বিমান বন্ধ হয়ে গেছিল, তবে আমরা সেই আতঙ্কে এবারও আছি যাতে কোনো টিকেটের সিন্ডিকেট আরম্ভ না হয় এই ইতালির মাটিতে। জনক সেক্টর হিসাবে আমি জানি, তবে আমি আবারও এখানে আমি বলতে চাই, যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে আমরা বিমান কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা টেক আপ করব। এদিকে বাংলাদেশ বিমানের জিএসএ ডিজিটালের কর্মকর্তা বলছেন, কম খরচে রোমের আশপাশ শহর থেকে যাত্রী এনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করছেন তারা। এ নিয়ে যাত্রীরা বিমানের প্রশংসাও করছেন। Supplemento per avvicinarsi a Roma è di circa 120-150, dipende dalle casse del servizio, andata e ritorno per arrivare su Roma e poi volare su Dhaka. আসা যাওয়া করলাম, আমাদের কোনো সমস্যা হয় না এবং খাবারের বিভিন্ন আপ্যায়ন সবগুলোর মান ভালো ছিল। রোম ঢাকা রোম রুটে ইকোনমি ক্লাসে ভাড়া ৬৬০ ইউরো, কিন্তু বিজনেস ক্লাসে ১৫০০ ইউরো ভাড়া রাখায় যাত্রী পাওয়া যাচ্ছে না। ইতালির অন্যান্য শহর থেকে একই টিকিটে বাংলাদেশিরা কানেক্টিং ফ্লাইটে ঢাকায় যাওয়া আসার সুযোগ পাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খেলাপিতে আটকে 2,12,000 কোটি টাকা, জমানো অর্থ তুলতে পারছেন না অনেক গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতায় বিপর্যয়, ঋণ আদায়ে কঠোর হওয়ার পরামর্শ। অসন্তোষের মধ্যেই 8 লাখ স্মার্ট প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেসকোর। দরপত্র আহ্বানের মাঝপথে শর্ত পরিবর্তন, পুরনো ঠিকাদারকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ। ভারতের নিষেধাজ্ঞায় আটকে ছিল শত কোটি টাকার এলসি। 6 বছর পর তামাবিল স্থল বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু, স্বস্তি ব্যবসায়ী ও শ্রমিকদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।